হ্যালো, আমি ডক্টর সুদীপ চক্রবর্তী। তো আজকে আমি তোমাদের সাথে ক্লাসিক্যাল অ্যালজেব্রা, হ্যাঁ, ডব্লিউবিএসএসসি এসএলএসটি ম্যাথমেটিক্সের ক্লাসিক্যাল অ্যালজেব্রা এই সাবজেক্টটা নিয়ে একটু আলোচনা করব। তো তোমরা সকলেই জানো যে ক্লাসিক্যাল অ্যালজেব্রা খুব ইম্পর্ট্যান্ট একটা পোর্শন, এবং একদম সিলেবাসের প্রথম দিকেই এই ক্লাসিক্যাল অ্যালজেব্রাটা আছে। ক্লাসিক্যাল অ্যালজেব্রা এই যে সিলেবাস, সেই সিলেবাসটা আমরা একটু দেখব এবং সিলেবাসটা বিস্তারিতভাবে আলোচনা করব। আর যেই সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাসিক্যাল অ্যালজেব্রার প্রতি একটা দুর্বলতা আছে, বা ক্লাসিক্যাল অ্যালজেব্রা দেখে ভয় পাও, বা স্যার কি করে শুরু করব, বা কোন বিষয়টা আগে শুরু করব, এই ব্যাপারে কনফিউশন যাদের যাদের আছে, তাদের কনফিউশনটা আমরা চেষ্টা করবো আজকে দূর করার। ঠিক আছে? তো সবার প্রথমে আমরা ক্লাসিক্যাল অ্যালজেব্রার একটু সিলেবাসটা জেনে নিই। ক্লাসিক্যাল অ্যালজেব্রার যে সিলেবাসটা আছে সেটা আমরা একটু দেখে নিই আজকে ডিটেলসে। তারপরে আমরা সমস্ত কিছু ধীরে ধীরে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা। তো ক্লাসিক্যাল অ্যালজেব্রার যে সিলেবাস, এই যে সিলেবাসটা, সেই সিলেবাসটা যদি আমরা একটু ডিটেলসে আলোচনা করি, তাহলে ক্লাসিক্যাল অ্যালজেব্রার টোটাল আমাদের চারটে পোর্শনে বিভক্ত। টোটাল ক্লাসিক্যাল অ্যালজেব্রাটা আমাদের চারটে পোর্শনে বিভক্ত। সেই চারটে পোর্শন কি কি? এক নম্বর হচ্ছে কমপ্লেক্স অ্যালজেব্রা, দুই নম্বর হচ্ছে থিওরি অফ ইকুয়েশন, তিন নম্বর হচ্ছে ইনইকুয়ালিটি, আর চার নম্বর যে পোর্শনটা সেটা হচ্ছে ইন্টিজার। তো 9-10, যারা বিশেষ করে 9-10 দেবে, তাদের ক্ষেত্রে দেখবে সিলেবাসটা খুব ভালো করে, তাদের ক্ষেত্রে কমপ্লেক্স অ্যালজেব্রা এবং থিওরি অফ ইকুয়েশন এই দুটো পোর্শনই সিলেবাসে উল্লেখ করা আছে। আর যারা 11-12 দেবে, তাদের ক্ষেত্রে 9-10-এর সিলেবাসে যেটা আছে সেটা তো থাকবেই, যেমন কমপ্লেক্স অ্যালজেব্রা আর থিওরি অফ ইকুয়েশন থাকবেই, পাশাপাশি তোমাদের আরো দুটো পোর্শন অ্যাড করা আছে, একটা হচ্ছে ইনইকুয়ালিটিস, একটা হচ্ছে ইন্টিজার্স। তো 9-10-এর ক্ষেত্রে বলে দিই আমি, কমপ্লেক্স অ্যালজেব্রাটা দিয়ে তোমরা স্টার্ট করতে পারো, বা থিওরি অফ ইকুয়েশন দিয়েও স্টার্ট করতে পারো। থিওরি অফ ইকুয়েশনটা খুব সহজ জিনিস। কেন সহজ জিনিস? যে থিওরি অফ ইকুয়েশন মানে ইকুয়েশনের থিওরি। তো তোমরা যারা 11-12-এ উচ্চ মাধ্যমিকে ভালো করে পড়াশোনা করেছো, বা যারা স্কুল টিচার বিশেষ করে 9-10-11-12 পড়ান, তাদের ক্ষেত্রে তারা থিওরি অফ ইকুয়েশনের ক্ষেত্রে দ্বিঘাত সমীকরণ বলে একটা সিলেবাসে চ্যাপ্টার আছে 11-12-এ। দ্বিঘাত সমীকরণ মানে যেটাকে বলে কোয়াড্রেটিক ইকুয়েশন, 2 ডিগ্রি ইকুয়েশন। তো সেই 2 ডিগ্রি ইকুয়েশনের ক্ষেত্রে রুট রিয়াল হচ্ছে না কমপ্লেক্স হচ্ছে, সেই সূত্রগুলো আছে। 2 ডিগ্রি ইকুয়েশনের ক্ষেত্রে কোফিসিয়েন্টের সঙ্গে রুটের একটা সম্পর্ক আছে বা রিলেশন আছে, যেমন দুটো রুটের যোগফল বা দুটো রুটের গুণফল কি হচ্ছে। আমি কেন দুটো রুট বলছি? কারণ যেহেতু সেকেন্ড ডিগ্রি। এবার এই যে থিওরি অফ ইকুয়েশন, সেটা হচ্ছে আর কিছুই না, ওই কোয়াড্রেটিক ইকুয়েশন যেগুলো আছে তারই একটা অ্যাডভান্স একটা পোর্শন। এই থিওরি অফ ইকুয়েশনে 2 ডিগ্রি শুধু না, সেখানে 3 ডিগ্রি, 4 ডিগ্রি পলিনোমিয়াল বা ইভেন হায়ার ডিগ্রি পলিনোমিয়াল নিয়েও আলোচনা করা হয়েছে। তো সবার আগে থিওরি অফ ইকুয়েশন, এটা আমার মনে হয় সব থেকে বেস্ট এবং সব থেকে ইজি, এবং ছাত্রছাত্রী যারা অনেক দিন ধরে পড়াশোনার সঙ্গে ডিটাচ, তারা যদি থিওরি অফ ইকুয়েশন দিয়ে স্টার্ট করো, বিশেষ করে এই ইকুয়েশন আর পলিনোমিয়াল দিয়ে, তাদের বুঝতে একটু সমস্যা হবে না। তো থিওরি অফ ইকুয়েশনের ক্ষেত্রে প্রথমেই হচ্ছে পলিনোমিয়াল, আর তারপরে পলিনোমিয়াল থেকে ইকুয়েশন। সামান্য একটা পার্থক্য, পলিনোমিয়াল মানে যে কোনো একটা ফাংশন, সেটা একটা পার্টিকুলার ফর্মে হতে হবে। আর সেই পলিনোমিয়ালের সঙ্গে যখন কোনো কিছু ইকুয়াল দেবো, সেই ইকুয়াল টু 0 বা ইকুয়াল টু 1 বা যে কোনো কিছু দিতে পারো, সেটা ইকুয়েশন। তো আমাদের সিলেবাসে কিন্তু যে কোনো ইকুয়েশন নেই, বিশেষ করে ট্রান্সেন্ডেন্টাল বলে এক ধরনের ইকুয়েশন, সেগুলো আমাদের নেই। আমাদের শুধুমাত্র অ্যালজেব্রিক বা পলিনোমিয়াল ইকুয়েশন আছে। সেই পলিনোমিয়াল ইকুয়েশনের 2 ডিগ্রি, 3 ডিগ্রি এগুলোই বিশেষ করে মানে পরীক্ষা বা এক্সামে আসে। কিন্তু আমাদের n ডিগ্রি দিয়ে ফর্মুলাগুলো মনে রাখবে সব। তারপরে পলিনোমিয়ালের রুট। রুট বলা মানে ধরো কোনো একটা পলিনোমিয়াল বা কোনো একটা ইকুয়েশন দেওয়া আছে, সেখানে সেই ইকুয়েশনটাকে যে স্যাটিসফাই করে সেটাই তার রুট। তো কতগুলো রুট থাকতে পারে, রুটের মধ্যে রুটের ক্লাসিফিকেশন, রিয়াল রুট আছে কিনা, রিয়ালের মধ্যে ডিস্টিংক্ট হচ্ছে না ইকুয়াল হচ্ছে, সেগুলো অনেক সময় নিরূপক দেখে বোঝা যায়। অনেক সময় অনেক ফর্মুলা আছে, সেগুলো করা যায়। সেগুলো আশা করি অনেকেরই পারা উচিত বা জানবে, একটু খালি পড়তে হবে। তো সেই রুট অফ দ্য ইকুয়েশন, সেগুলো ভালো করে পড়তে হবে, কমপ্লেক্স কখন হচ্ছে। তারপরে রুটের লোকেশন, লোকেশন মানে পজিটিভ হচ্ছে না, নেগেটিভ হচ্ছে না, জিরো হচ্ছে, সেইগুলো দেখার জন্য বিভিন্ন পদ্ধতি আছে। সেই পদ্ধতিগুলো বিশেষ করে কন্টিনিউটি বলে একটা পদ্ধতি, বা কন্টিনিউয়ার ক্ষেত্রে বোলজানো থিওরেম একটা থিওরেম আছে, সেখান থেকে যে কোনো একটা কার্ভের ক্ষেত্রে পজিটিভ হচ্ছে কোথায়, নেগেটিভ হচ্ছে কোথায়। সাপোজ এরকম একটা কার্ভ দেওয়া আছে, এরকম একটা ফাংশন দেওয়া আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, আর এই দিকে এক্স এর ওপরটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তাহলে এক্স এর ওপরে যদি থাকে, তাহলে এই ধরনের ভ্যালুগুলো এখানে যদি আমি ভ্যালু ধরি একটা, তাহলে এই ভ্যালুটা পজিটিভ হবে। মানে আমি যদি সাপোজ এটাকে সি ধরি, তাহলে এফ সি পজিটিভ। আর এখানে যদি আমি সি ধরি, তাহলে এফসি নেগেটিভ। তাহলে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, সেটা যদি জিওমেট্রিক্যালি অ্যাপ্রোচটা খুব ভালো করে বুঝতে পারো, তাহলে খুব সুবিধে হয়। তো এই জিনিসগুলো একটু করে নিতে হবে থিওরি অফ ইকুয়েশনের ক্ষেত্রে, এবং এই জিনিসগুলো খুব সহজ। নেক্সট যেটা আমাদের আছে, নেচার অফ রুটস। নেচার অফ রুট মানে হচ্ছে ডেকার্টস রুলের বিভিন্ন পদ্ধতিগুলো জানতে হবে। ডেকার্টস রুল থেকে পজিটিভ নেগেটিভ করা যায়, সেগুলো লোকেশন দিয়ে হয়, বা নেচার দিয়ে হচ্ছে রুট রিয়াল হচ্ছে কিনা, রুট কমপ্লেক্স হচ্ছে কিনা, এই ধরনের যেগুলো প্রথমেই বললাম সেগুলো নেচার।
তারপরে বিশেষ করে ট্রান্সফরমেশন অফ ইকুয়েশন, মানে এটা খুব ইম্পর্টেন্ট কেন, কারণ অনেক সময় কি আছে যে রুটদের মধ্যে একটা সম্পর্ক বলে, ধরো কোনো একটা ইকুয়েশন দিলাম, সেই ইকুয়েশনে ধরো রুট আলফা বিটা গামা, এবার বললো এমন একটা ইকুয়েশন বের করো যার রুটগুলো হচ্ছে টু আলফা টু বিটা টু গামা, মানে আগের ইকুয়েশনের রুটগুলো টোয়াইস, বা কোনো একটা ইকুয়েশনের রুট, যে কোনো একটা ইকুয়েশন দেওয়া আছে তার রুটগুলো বললো আলফা বিটা গামা। এবার সেখান থেকে বললো যে এমন একটা ইকুয়েশন বের করো যার রুটগুলো আলফা প্লাস ওয়ান, বিটা প্লাস ওয়ান, গামা প্লাস ওয়ান, বা হট করে বলে দিল যে প্রোডাক্ট তার বের করো। তাহলে প্রোডাক্ট বের করতে গেলে একটা পদ্ধতি হচ্ছে কি, যে আগে রুটগুলো বের করে নিই, তিনটে রুট, সেই ইকুয়েশনটা যদি জানা থাকে তাহলে সেই ইকুয়েশন থেকে তিনটে রুটের প্রোডাক্ট, তাহলে এই ধরনের অঙ্কগুলো খুব দেয়। বা অনেক সময় আলফা স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু বিটা স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু গামা স্কোয়ার প্লাস ওয়ান প্রোডাক্ট, বা তার থেকেও বেশি রুট থাকতে পারে, চারটে রুট থাকলে ডেল্টা অ্যাড হয়ে যাবে। তো এই ধরনের অঙ্কগুলো কিন্তু ট্রান্সফরমেশন অফ ইকুয়েশন থেকে খুব ইজিলি করা যায়। নেক্সট যেটা, সেটা হচ্ছে বাইনোমিয়াল ইকুয়েশন। প্রচন্ড ইম্পর্টেন্ট, কেন বলছি প্রচন্ড ইম্পর্টেন্ট, কারণ বাইনোমিয়াল ইকুয়েশনের একটা পোর্শন হচ্ছে কমপ্লেক্সে আছে। বাইনোমিয়াল ইকুয়েশন মানে যে ইকুয়েশনগুলো পার্টিকুলার এই টাইপের, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, এবং এই ইকুয়েশনের কটা রুট আছে, এন এর মান ইভেন হলে কি হয়, এন এর মান অড হলে কি হয়, কটা রিয়াল কটা কমপ্লেক্স, রুটগুলো কি আকারে থাকে, রুটগুলো একটা পার্টিকুলার ফর্মে থাকে, এবং সেটা কমপ্লেক্স থেকেও বলা যায়। আর বাইনোমিয়াল ইকুয়েশনের পর স্পেশাল রুট, স্পেশাল রুট মানে কিছু রুট আছে যেগুলো খুব স্পেশাল, এবং সেই অঙ্কগুলোও কিন্তু স্পেশাল রুট দিয়ে করতে হয়। কেন স্পেশাল, কারণ তার পূর্ববর্তী ডিগ্রির ইকুয়েশনগুলোর সেই রুটগুলো থাকে না। তো এই জিনিসগুলো ডেফিনেশন পড়লে ভালো করে আরো বোঝা যাবে। তো থিওরি অফ ইকুয়েশনটা কিন্তু প্রথমে স্টার্ট করতে পারো তোমরা, একটুও বুঝতে সমস্যা হবে না, সবকিছু পরিষ্কার একদম। নেক্সট যেটা, সেটা হচ্ছে কমপ্লেক্স অ্যালজাবরা। কমপ্লেক্স অ্যালজাবরার ক্ষেত্রে কমপ্লেক্সের মানে আর্গুমেন্ট, মডিউলাস, এই ধরনের জিনিসপত্রগুলো তোমরা অনেকদিন থেকেই জানো বা এগুলো সব করে এসছো, খুব একটা সমস্যা হওয়ার কথা না। তো কমপ্লেক্সের ভালো করে প্রথমে ডেফিনেশন পড়তে হবে, কিছু প্রপার্টি আছে তার, মডিউলাস কি হচ্ছে, আর্গুমেন্ট কি হচ্ছে, কনজুগেট কি হচ্ছে, এই ধরনের বিষয়গুলো। নেক্সট হচ্ছে মডিউলাস, এটা তো খুব ইম্পর্টেন্ট, কিন্তু আর্গুমেন্ট, এই আর্গুমেন্টটা খুব ইম্পর্টেন্ট, কারণ আর্গুমেন্টের ক্ষেত্রে কোন কোয়াড্রেন্টে থাকলে কি হচ্ছে, কোন কোয়াড্রেন্টে থাকলে কি হচ্ছে। যেমন ধরো আমার আমি একটা ক্লাসই বলি আমার, যে সাপোজ আমি, হ্যাঁ, এই যে কমপ্লেক্স দিয়ে নর্মালি শুরু করি আমরা। তো কমপ্লেক্সের ক্ষেত্রেই যে আমার ক্লাসটা যদি ভালো করে দেখো তাহলে দেখবে, কমপ্লেক্সের ক্ষেত্রে প্রথমে কমপ্লেক্স অ্যালজেব্রার ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রপার্টিগুলো আলোচনা করেছি, তারপরে দেখো ল অফ টাইকোটমি, হ্যাঁ, মানে বিভিন্ন ল গুলো, প্রপার্টি গুলো, এগুলো সব আমরা ধীরে ধীরে সব আলোচনা করি, কারণ এই জিনিসগুলো যদি তুমি না জানো তাহলে খুব মুশকিল। মানে প্রথমে কমপ্লেক্স অ্যালজেব্রা শুরু করতে গেলে তার প্রপার্টি গুলো প্রথমে আলোচনা করতে হয়, তুমি যদি প্রপার্টি না জানা থাকো তাহলে কিন্তু খুব মুশকিল। তারপরে দেখো আমরা পোলার ফর্ম, এই যে এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন ছক করে বিভিন্ন ডিটেলস ভাবে আমরা শুরু করি। তো এইভাবেও তোমরা বিভিন্ন বইতে পাবে, তবে বইতে তো খুব একটা বেশি ছবি দিয়ে থাকে না অনেক বইতে, সেগুলোকে নিজের মতো করে তৈরি করতে হবে। বিভিন্ন ধরনের ছবি আঁকলে কি হয়, সুবিধা হয়, পরিষ্কার বোঝা যায়। বিশেষ করে কমপ্লেক্সের ক্ষেত্রে পোলার ফর্ম, মানে যেখানে থিটা, থিটা যেখানে আর্গুমেন্ট যেখানে ইউজ করা হয়, সেখানে কিন্তু ছবিটা খুব জরুরি, কারণ কার্টেসিয়ান ফর্মটা আমাদের বুঝতে খুব সুবিধা হয়, কিন্তু পোলার ফর্মটা অনেক অনেক সময় আটকে যায়। নেক্সট এই যে দেখো আমরা চারটে কোয়াড্রেন্টে ভেঙে ভেঙে কার কত আর্গুমেন্ট, যে কোনো টিচাররাই এইভাবে পড়ান, কোনো অসুবিধা নেই, তুমি যে কোনো জায়গা থেকেই পড়ে থাকতে পারো। তো এখানে দেখবে ওইভাবেই স্যাররা ভেঙে ভেঙে পড়াচ্ছেন, কিন্তু তোমাকে বুঝে পড়তে হবে, কারণ মুখস্থ করলে এটা হয় না। মুখস্থ করলে তোমাকে যদি একটু সামান্য চেঞ্জ করে দেয়, সেকেন্ড কোয়াড্রেন্টের জায়গায় ধরো থার্ড কোয়াড্রেন্টে, এখানের থেকে এখানে দিয়ে দিল, এখান থেকে এখানে, তখন তুমি কিন্তু আর্গুমেন্টটা মুখস্থ করলে পারবে না। এবং আর্গুমেন্ট কিন্তু টোটালি বোঝার, কারণ এখানে অ্যাঙ্গেলের ব্যাপার আছে, পজিটিভ দিক বা অ্যান্টি ক্লকওয়াইজ এই ধরনের জিনিসপত্রগুলো থাকে। নেক্সট আমরা দেখো লেকচার টুতে আরো কিছু অঙ্ক করেছি, আর্গুমেন্টের মধ্যে সম্পর্ক, এগুলো খুব আছে, যে এই আর্গুমেন্ট অফ জেড ওয়ান বাই জেড টু তাদের মধ্যে সম্পর্ক কি। তারপরে এখানে এই যে আর্গুমেন্ট জেড মাইনাস আর্গুমেন্ট, এই যে আর্গুমেন্ট জেড মাইনাস আর্গুমেন্ট মাইনাস জেড, তারা প্লাস হতে পারে পাই, আবার মাইনাস হতে পারে কখন, তাহলে এই ধরনের এমসিকিউ গুলো দিবে, যে আর্গুমেন্ট জেড যদি পজিটিভ হয় তখন প্লাস পাই, আর্গুমেন্ট যদি নেগেটিভ হয় তখন মাইনাস পাই। তাহলে এই ধরনের অঙ্কগুলো করতে হয়, বিশেষ করে এই অঙ্কটা যে জেড ইকুয়াল টু ওয়ান প্লাস আই ট্যান থ্রি পাই বাই ফাইভ, এর মডুলাস আর আর্গুমেন্ট বের করতে দেয়, প্রচন্ড রকম ভাবে দেয়। যেমন আমরা মডুলাস করেছি এখানে, যদিও এখানে অ্যান্সারটা বলেছে ফাইন্ড, কোশ্চেনটা বলেছে ফাইন্ড অফ আর্গুমেন্ট জেড, কিন্তু তাও আমরা এখানে মডুলাস করেছি। পাশাপাশি আমরা এই যে আর্গুমেন্ট, তো অনেকে এগুলো করতে করতে মুখস্থ করে নিচ্ছে অ্যান্সার, এত মানে প্র্যাকটিস করছে, সেগুলো করতে হবে। তো কমপ্লেক্সের ক্ষেত্রে আরো লেকচার থ্রিতে আমরা ডিমব্রিজ থিওরেম, প্রচন্ড ইম্পর্টেন্ট একটা থিওরেম, সেখানে এই যে বললাম না বাইনোমিয়াল ইকুয়েশন রুট, এই যে রুট বের করার ফর্মুলা, সেখানে আমরা ওমেগা দিয়ে করেছি, ওমেগার মান ওয়ান নিলেই তখন বাইনোমিয়াল হয়ে যায়, যেমন জেড কিউব ইজিক্যাল টু ওয়ান। তো এই রুটগুলো থেকে কিন্তু করতে হবে। তারপরে রুটগুলোর মধ্যে কি সম্পর্ক, এই যে বিভিন্ন ধরনের অঙ্ক, অনেকগুলো পাওয়ার বেড়ে যাচ্ছে রুটে, তখন কি হচ্ছে, রুটগুলোর মধ্যে তাদের মধ্যে রিলেশন কি, তারা কি একে অপরের অনন্য হচ্ছে কিনা বা রেসিপ্রোকাল হচ্ছে কিনা। তারপরে এই ধরনের অঙ্ক প্রোডাক্ট করতে হবে এই ভ্যালুগুলোর, এগুলো খুব আসে পরীক্ষায়। তো এই ধরনের কিছু সহজ সহজ জিনিস কিন্তু এগুলো আমাদের করতে হবে, বা বিশেষ করে ডিমব্রিজ থিওরেম কাজে লাগিয়ে ট্যান সাইন ফাইভ থিটা কস ফাইভ থিটা ট্যান ফাইভ থিটা এদের মধ্যে একটা সম্পর্ক, এগুলো খুব আসে। এই ধরনের অঙ্ক খুব আসে, যে কমপ্লেক্স নাম্বার পিওরলি ইমাজিনারি হচ্ছে কিনা,
বা জেড কোথায় লাই করছে, সার্কেলে বা স্ট্রেট লাইনে, বা কোনো ভ্যালুর জন্য কি হচ্ছে। তো এরকম প্রচুর ধরনের অঙ্ক আছে। যেমন এখানে বলেছে যে এটা এটা পিওরলি ইমাজিনারি, তাহলে বলছে সার্কেলে লাই করবে। এখানে বলছে পিওরলি রিয়াল হলে তাহলে কি করবে, তখন দেখো স্ট্রেট লাইনে লাই করছে। তাহলে উত্তর কিন্তু ওইভাবে মুখস্থ করতে হয় না, পদ্ধতিটা জানতে হয়। বেশি সময় লাগে না, 3-4 লাইনের অঙ্ক এগুলো খুব তাড়াতাড়ি করা যায়। যেমন এটার বলেছে আবার আর্গুমেন্ট এত হলে এটা লাই করছে সার্কেলে। তাহলে এই ধরনের বিভিন্ন অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। তারপর কিছু এমসিকিউ আমরা করিয়েছি প্রচন্ড, আরো প্র্যাকটিস আমাদের করতে হবে। সেই এমসিকিউ গুলোর মধ্যে অনেক ধরনের অঙ্ক আছে, প্রচুর ধরনের অঙ্ক। তো এইভাবে আমাদের কিন্তু আস্তে 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 এগোতে হবে, না হলে কিন্তু খুব মুশকিল, ঠিক আছে। এবং ক্লাসিক্যাল অ্যালজেব্রার কমপ্লেক্স বলো, এই যে এই ধরনের অঙ্ক খুব আছে, i+i² + i³ ডট ডট করে। এখানে 2025 সাল বলে আমি 2025 দিয়ে করিয়েছি। তো এরকম বিভিন্ন ধরনের কোশ্চিন আসতে পারে। তোমরা বিভিন্ন বইতে হয়তো 2020 বা হয়তো 10, 20, 25, 30, 100 অব্দি থাকে। আমি 2025 যেহেতু এই সালের কোশ্চিন আসতেই পারে। তো এই টিকে টিকে কোশ্চিনগুলো কিন্তু করতে হবে, না হলে কিন্তু মুশকিল, ঠিক আছে। তারপর লগারিদম কমপ্লেক্সের ক্ষেত্রে এই ধরনের সংখ্যা, এই যে i⁻i, এটা কি হয়, পিওরলি রিয়াল না ইমাজিনারি না র্যাশনাল না ইররেশনাল, এই জিনিসগুলো কিন্তু না করলে হবে না। তারপরে এই যে সলভ, এই ইকুয়েশনগুলো সলভ করতে হবে কমপ্লেক্সে, কিন্তু যে কোনো অঙ্ক আসতে পারে। তারপর লেকচার নাম্বার 5 আরও আমরা কিছু অঙ্ক করেছি এমসিকিউ, বিভিন্ন ধরনের রুটের মধ্যে সম্পর্ক। তো এই জিনিসগুলো, এই যে জেনারেল ভ্যালু, অনেক অঙ্ক আমাদের আছে। এইটা যেরকম খুব ইম্পর্টেন্ট, অনেকবার পাবলিক সার্ভিস কমিশনে আসে, x⁻m, x⁻m বাই y⁻n প্লাস y⁻n বাই x⁻m। তাহলে এই ধরনের জিনিসগুলো কিন্তু করতে হবে, না হলে কিন্তু হবে না। বিভিন্নভাবে আমরা অঙ্ক ছবি এঁকে এঁকে সুন্দরভাবে আমরা করাই, এবং তোমরাও কিন্তু নিজেরা এইভাবে কিন্তু করতে থাকো, ঠিক আছে। বিভিন্ন থাকো, এই যে এমসিকিউ, প্রচুর এমসিকিউ, তাহলে এভাবে সুন্দরভাবে। তারপর আমরা থিওরি অফ ইকুয়েশন স্টার্ট করেছি। থিওরি অফ ইকুয়েশনের ক্ষেত্রে পলিনোমিয়াল কাকে বলে, ডেফিনেশন, ডিভিশন অ্যালগোরিদম, এই জিনিসগুলো একদম তৈরি করে রাখতে হবে। এবং আমার যারা স্টুডেন্ট তারা তো এদের সব তৈরি করা আছে, তাদেরকে সবকিছু প্রোভাইড করা আছে, একদম 1 থেকে 150 পেজ অবধি টোটাল প্রত্যেকটা লেকচার, প্রত্যেকটাই যে লেকচার ওয়াইজ সব। লেকচার 6, তার মানে লেকচার 6-এর পিডিএফ তৈরি, লেকচার 6-এর ভিডিও তৈরি, সমস্ত রকম। ডিগ্রি কত হবে, রিমাইন্ডার কত হবে ক্লাসিক্যাল অ্যালজেব্রা। তাহলে এই ক্লাসিক্যাল অ্যালজেব্রার কিন্তু থিওরি অফ ইকুয়েশন, ক্লাসিক্যাল অ্যালজেব্রার কিন্তু বিশেষ করে কমপ্লেক্স, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো কিন্তু করতে হবে প্রত্যেককে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যেটা, সেটা হচ্ছে 9-10-এর ক্ষেত্রে এইটা। তবে আমি 9-10-এর ছাত্রছাত্রীদের আমার ব্যাচেও প্রত্যেকে জানে, যারা আমার স্টুডেন্ট, তাদেরকে আমি অ্যাডভাইস করি যে 9-10-এর ক্ষেত্রে না ইনইকুয়ালিটি যদিও সিলেবাসে নেই কিন্তু পড়ে যাবে। যদি বলো স্যার কেন পড়ে যাব, কারণ এই অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন বা এই ম্যাক্সিমা মিনিমা, এই অঙ্কগুলো কিন্তু যে কোনো সময় দিয়ে দেয়। বিশেষ করে ডিফারেন্সিয়েবিলিটি থেকে ম্যাক্সিমাম মিনিমা আসে, বা জিএম, এই মিনগুলো স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে কাজে লাগে। স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে আমাদের মিন, মিডিয়ান, মোড আছে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু কাজে লাগে। তার ফলে ঘুরে ফিরে কিন্তু তোমাকে এটা পড়তেই হবে। তাহলে তুমি প্রথমেই পড়ে নাও ইনইকুয়ালিটিতে। আর ইন্টিজার আরেকটা এটা পড়ছেন, সেটা হচ্ছে ডিভিশন অ্যালগোরিদম, প্রাইম নাম্বার, গসাগু, লসাগু। এগুলো অ্যালজেব্রার ক্ষেত্রে দেখবে, গ্রুপ থিওরির ক্ষেত্রে এগুলো খুব কাজে লাগে, যে দুটো সংখ্যার মধ্যে কখন একটা গ্রুপ প্রাইম অর্ডারের হলে সাইক্লিক হবে। তারপরে দুটো গ্রুপের ডিরেক্ট প্রোডাক্ট, তাদের জিসিডি যদি 1 হয়ে যায় তাহলে তারা সাইক্লিক হবে। তো এই ধরনের জিনিসগুলো করতে গেলে কিন্তু জিসিডি লাগবে। তারপরে কনগ্রুয়েন্স, কনগ্রুয়েন্স এই, তারপরে অয়েলার্স থিওরেম প্রচন্ড ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো কিন্তু করা উচিত 9-10-এর ছেলে মেয়েদের, বা ফার্মার্স থিওরেম, এগুলো কিন্তু সব করা উচিত, ঠিক আছে। না হলে কিন্তু মানে তোমরাই বিপদে পড়বে। কারণ তোমরা যদি বলো যে, স্যার একদম সিলেবাস অনুসারে চলবো আমরা, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। একটু এই জিনিসগুলো তোমরা করো, ঠিক আছে। তাহলে টোটাল সিলেবাসটা আমি মোটামুটি আলোচনা করে দিলাম তোমাদের। 9-10-এর ক্ষেত্রে এটা সিলেবাসে হলেও, এই দুটো পোর্শন সিলেবাসে হলেও, এই পোর্শনগুলোও কিন্তু তোমরা অল্প করে একটু করতে পারো। আর 11-12-এর ক্ষেত্রে তো সব পড়তেই হবে। আর ইন্টিজারের ক্ষেত্রে বিশেষ করে ডিভিশন অ্যালগোরিদম প্রচন্ড ইম্পর্টেন্ট, বা প্রাইম নাম্বার সম্পর্কে একটা আলোচনা, বা গসাগু লসাগু অনেকেই কিন্তু জানে না। মানে বিশেষ করে আমি বলবো, অনেক ছেলে মেয়েরা হয়তো ভাবতে পারে, স্যার গসাগু আমরা জানি, তবে আমি যদি কাউকে বলি 0 আর 1-এর গসাগু কত, অনেকেই কিন্তু আটকে যাবে, বলবে স্যার 0 দিয়ে তো আমরা ছোটবেলা করিনি। বা 0 আর 0, এদের দুটো সংখ্যা 0 হলে তার কি গসাগু থাকতে পারে, বলছে না, তার গসাগু ডিফাইন করা যায় না। 0 আর 0 হলে তার গসাগু কত হবে, 0 আর 1 হলে তার গসাগু কত হবে, তখন বলছে 1 হবে। কারণ গসাগু মানে গ্রেটেস্ট কমন ডিভাইজার। তাহলে 1-কেও আর 0-কে দুজনকেই ডিভাইড করে, 1-কে যে 1 ডিভাইড করে, আর 0-কে যে কেউ ডিভাইড করে। তো এগুলো ধীরে 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 সব জিনিসপত্রগুলো কিন্তু আলোচনা, মানে তোমাদের কিন্তু পড়তে হবে, আলোচনা করে ভালো করে ডিটেলসে পড়তে হবে, কারণ এই জায়গা থেকে কিন্তু কোশ্চিন আসে। তারপরে ইনইকুয়ালিটির ক্ষেত্রে ম্যাক্সিমাম মিনিমা, এই জায়গাটা ভালো করে পড়ো। বিশেষ করে AM, GM, HM, এখান থেকেও অনেক কোশ্চিন আসে। এই দুটো কিন্তু ইন্টার রিলেটেড। AM, GM, HM থেকেও, ধরো কাউকে বললাম x<= 5, তাহলে তার ম্যাক্সিমাম ভ্যালু 5। আবার বললাম 2<= x, তাহলে ম্যাক্স মিনিমাম ভ্যালু 2। তাহলে এই ধরনের জিনিসপত্রগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে। তো এই সিলেবাসটা আমি মোটামুটি আলোচনা করলাম। তোমাদের এই জিনিসগুলো পড়তে শুরু করো। আমি আমার ছাত্রদেরকেও বলবো, যারা আমার ব্যাচে আছে তাদেরকে বলবো যে এইভাবে এইভাবে ক্লাসিক্যাল অ্যালজেব্রাটা পড়ো, হ্যাঁ, যেভাবে আমি পদ্ধতিটা বললাম। আর পড়ার পর
চেষ্টা করো প্রচুর অঙ্ক করার, এবং বারবার করে সেগুলোকে লেখার, কারণ লেখার কোনো বিকল্প নেই। তুমি বা অনেকেই আমার ছাত্ররা বলছে, স্যার একবার করে পড়ছি তখন স্যার সব বুঝতে পারছি বা মনে থেকে যাচ্ছে, কিন্তু স্যার আবার কিছুদিন পর ভুলে যাচ্ছি। তো এটা খুব স্বাভাবিক, মানে এইটা হচ্ছে একদম নর্মাল যে তুমি পড়ছো এবং ভুলছো। যদি তুমি এআই বা রোবট হতে তাহলে আলাদা ব্যাপার, তাহলে সব তোমার মনে থাকতো একবার পড়লেই। কিন্তু তুমি যেহেতু একজন স্টুডেন্ট, এবং আমরাও কোনো একটা নতুন জিনিস পড়ার পর আবার যদি সেটাকে রিভিশন না দিই তাহলে ভুলে যাই, স্বাভাবিক। আমরা এত বছর ধরে পড়াচ্ছি বলে আমাদের সমস্ত উত্তর মুখস্থ থাকে। তোমাকে যদি একই জিনিস বারবার করে যদি তুমিও পড়াতে, তাহলে তোমারও দেখবে মুখস্থ থাকতো। তো এটা খুব নর্মাল বিষয়, যে এটা না স্যার আপনার সব মুখস্থ আছে আমাদের নেই বা আমরা কি করব। তোমাদেরকে আস্তে আস্তে পড়তে হবে। তবে সময়টা খুব কম, বুঝতেই পারছো, সেই সময়ের মধ্যে কতটা শেষ করতে পারবে সেটা নিয়ে একটা কোশ্চিন চিহ্ন তো থাকেই সব সময়। কিন্তু আমার বিশ্বাস যে পরীক্ষাটা একটু পিছিয়ে যেতে পারে, তার ফলে সময়টা নষ্ট করো না। এবং খুব তাড়াহুড়ো করো না, কারণ বেশি তাড়াহুড়ো করলে হয়তো সিলেবাসটা তোমরা সব পড়ে নিলে, ইনপুট করে নিলে, কিন্তু সবকিছু আবার পরবর্তীকালে ভুলে যাবে। কারণ রিভিশনটা মাস্ট, মানে যতটা পড়বে ততটা যাতে মনে থাকে, সেটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। কারণ শুধুমাত্র আমি পড়ে গেলাম তাহলে হবে না, পড়তে হবে এবং সেই জিনিসটা মনে রাখতে হবে, কারণ পরীক্ষাতে তোমাকে আউটপুট দিতে হবে। তাহলে তুমি শুধুমাত্র নিয়ে গেলে, ইনটেক করলে, আর তারপর তুমি সেটাকে পারফর্ম করতে পারলে না, তাহলে কিন্তু লাভের লাভ কিছুই হলো না। তোমার 2-3 মাস সময়টা নষ্ট হলো। তার ফলে তুমি যদি মনে করো স্যার সিলেবাসটা একটু ছোট করে দেবো, ছোট করে দিতে পারো। কিছু কিছু ভাইটাল পোর্শন আমি আলোচনাও করে দিলাম, সেগুলোও পড়তে পারো। সেই জিনিসগুলো নিয়ে কিন্তু যেটা পড়বে সেটা বারবার করে রিভিশন দাও। এটাই হচ্ছে আমার বলার কথা, যে বারবার করে রিভিশন দাও এবং চেষ্টা করো যে এমসিকিউ গুলো। তাহলে বুঝতেই পারছো যে আমার এখানে গোটা এই ক্লাসিক্যাল অ্যালজেব্রার আমার টোটালটা এখানে আছে। এবং ক্লাসিক্যাল অ্যালজেব্রা তোমরা হয়তো অনেকে বুঝতে পারছো না, আমি একটু বলে দিই। ক্লাসিক্যাল অ্যালজেব্রার টোটাল 4টে পোর্শন মিলিয়ে, আমি একটু পেজ নাম্বারটাও যদি আলোচনা করে দিই, তাহলে দেখবে টোটাল ক্লাসিক্যাল অ্যালজেব্রাতে আমাদের, হ্যাঁ, এখান থেকে পেজ সংখ্যা হচ্ছে প্রায় ধরো, প্রায় আমাদের, এক এক মিনিট, আমাদের, হ্যাঁ, প্রায় পেজ নাম্বার মোটামুটি আমাদের, এই যে আমরা এখানে দেখে নিই, পেজ নাম্বার আমাদের এখানে আছে হচ্ছে 111, 111খানা। বোঝা যাচ্ছে তার মানে কতটা আমরা ডিটেলসে আলোচনা করেছি। 111টা। তো এই জিনিসগুলো, এই যে এই 111খানা পেজ, এখানে সব কিছু কিন্তু ডিটেলসে আলোচনা করা আছে, একদম কমপ্লেক্স থেকে শুরু করে। আমাদের এরপরে যদি যাও তো দেখো এখনো থিওরি অফ ইকুয়েশন সুন্দরভাবে ছক করে করে সমস্ত প্রপার্টি, এই জিনিসগুলো ছবি এঁকে এঁকে, এই যে ছবি এঁকে এঁকে প্রত্যেকটা জিনিস কখন কোন রুট হচ্ছে না হচ্ছে সেগুলো শুধু মুখস্থ করলে হয় না, ওইভাবে পড়াশোনা হয় না। ছবি এঁকে এঁকে পড়তে হবে, তাহলে কি পরীক্ষাতে আননোন কোশ্চেন করতে পারবে। এই যে বিভিন্ন থার্ড ডিগ্রি ইকুয়েশন, তার কি ধরনের পসিবিলিটি থাকতে পারে, সমস্ত পসিবিলিটি নিয়ে আমরা আলোচনা করবো। শুধু একরকম পড়লে তো হবে না। একটা অঙ্ক আছে সেটাকে সলভ করে দিলাম, ঠিক আছে। যেমন এই একটা অঙ্ক, x-1 তার হোল কিউব প্লাস x-2 তার হোল কিউব প্লাস x-3 তার হোল কিউব প্লাস x-4 তার হোল কিউব। সেটা উত্তর মুখস্থ করে সেটা সলিউশন বের করাটা কোনো বড় ব্যাপার না, কিন্তু বড় ব্যাপার হচ্ছে ওই টাইপের অন্য অঙ্ক পড়লে কি করবো, তাহলে ওটাকে বুঝতে হবে তো। বা একটা 4 ডিগ্রি ইকুয়েশন যদি 3 ডিগ্রির জায়গায় পড়ে যায় তাহলে কি হবে। তো এই জিনিসগুলো না করলে কিন্তু চাকরি পাওয়াটা সহজ না। এই জিনিসগুলো কিন্তু ভালো করে পড়তে হবে, ছবি এঁকে এঁকে ছক করে করে, এই যে প্রত্যেকটা জিনিস আমাদের ছক করে তৈরি। ছক না থাকলে আমরা কিন্তু এমসিকিউটাও ডিটেলসে পড়েছি, হ্যাঁ, পরীক্ষার সময় এই যে বিভিন্নভাবে কটা রুট আছে না আছে সুন্দরভাবে মার্কিং করে, ব্ল্যাক দিয়ে, রেড দিয়ে, রুটগুলো বিভিন্ন হতে পারে, কিছু এফএক্স এর রুট, কিছু এফ টেস্টের রুট, তাদের মধ্যে সম্পর্ক। তো এইভাবে কিন্তু আমরা থিওরি অফ ইকুয়েশন, এই যে বিভিন্ন রকম ফর্মুলাগুলো সুন্দর করে করে বক্স করে করে এইভাবেই পুরো পড়া উচিত। মানে আমরা এইভাবেই পড়াই বা এইভাবেই পড়া উচিত। এবার এমসিকিউ গুলো আলোচনা করেছি, কোনটা কাজে লাগবে সেই উত্তরগুলো মুখস্থ করার জন্য বক্স করে দিয়েছি, এই ফর্মুলাটা বক্স করে দিয়েছি, এটা যাতে একবার কি পরবর্তীকালে যখন রিভিশন দিবে তখন তার সব পড়া সম্ভব না, শুধু এই ফর্মুলাগুলো একবার করে ঝালিয়ে নিলে পরীক্ষার আগে। তো এইভাবেই কিন্তু পড়াশোনাটা করা উচিত, এবং এইভাবে নোট ভিত্তিক, মানে বই সবসময় পড়বে কিন্তু সেগুলোকে সুন্দরভাবে তারপর নিজের মতো করে গুছিয়ে লিখে পড়াশোনা করতে হবে। এবং দেখো তোমাদের কাছে তো এখন সত্যি বলছি এত সময় নেই যে নিজেরা নোট তৈরি করবে বই পড়ে পড়ে। তার ফলে এরকম ভাবে যে এরকম নোট তৈরি করা আছে বা এরকম যদি থাকে তাহলে অনেকটাই সুবিধা হয়। হ্যাঁ, সমস্ত কিছু একদম পারফেক্টলি। তারপরে আমাদের ইন্টিজার চ্যাপ্টারে চলে গেছি। ইন্টিজার চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা এই যে ছবি আঁকা, বিভিন্নভাবে রুট কি হতে পারে না হতে পারে সেগুলো সম্পর্ক বুঝতে গেলে ছবি আঁকতে হবে। তারপরে তো এমসিকিউ আছে, বাইনোমিয়াল ইকুয়েশন কাকে বলে, সমস্ত জিনিসপত্র কিন্তু আমরা সব ধীরে 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 এইভাবে কিন্তু আলোচনা করি। এবার আমাদের শুরু হলো ইনইকুয়ালিটি। ইনইকুয়ালিটি সমস্ত ফর্মুলাগুলো, ওই যে 1, 2, যেগুলো ফর্মুলা ইউজ করতে হবে, 6, 7 এই অবধি চলছে, 7 নম্বর অব্দি ফর্মুলা, সেগুলোকে ইউজ করে কিছু অঙ্ক। তারপরে যদি বলো স্যার মাত্র 7টা ফর্মুলা না, আরো অনেক ফর্মুলা আছে, যেমন এরপর শুরু হলো এই যে আবার 8 নম্বর থেকে শুরু হলো, 8, 9, তাহলে ফর্মুলা শিখবো এবং সেই ফর্মুলাগুলো দিয়ে অঙ্ক করব 10।
এগুলো সব ফর্মুলা, এবং চলতে থাকবে। তারপরে আমরা এমসিকিউ করব, প্রচুর এমসিকিউ করা হয়েছে, এই যে 13 নম্বর অঙ্ক, 14 নম্বর অঙ্ক, এগুলো সব এমসিকিউ, এরকম প্রচুর এমসিকিউ চলছে 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 চলতে থাকবে। তাহলে এইভাবেই তো শিখতে হবে। ইন্টিজার আরো অঙ্ক, ডিভিশন অ্যালগোরিদম শুরু করলাম ইন্টিজার দিয়ে। এই ধরনের জিনিসপত্রগুলো কিন্তু তোমাদের এইভাবে পড়াশোনা করা উচিত। যাই হোক, আশা করি তোমাদের বুঝাতে পারলাম যে সিলেবাসটা কি আছে এবং তোমাদের কি করে পড়াশোনা করা উচিত। ঠিক আছে? তো তোমরা ক্লাসিক্যাল অ্যালজেব্রা খুব ইজি পোর্শন, বারবার করে যেটা আমার বলা সেটা ভালো করে পড়ো, এবং ক্লাসিক্যাল অ্যালজেব্রা থেকে তোমাদের কিন্তু অনেক কোশ্চিন আসবে, বিশেষ করে কমপ্লেক্স থেকে, বিশেষ করে থিওরি অফ ইকুয়েশন থেকে, সেগুলো কিন্তু পড়ো। আর 11 12-এ যারা, তাদেরকে বলবো ইন্টিজার ভালো করে পড়ে যাও, ইনইকুয়ালিটি পড়ো, এবং এই জিনিসগুলো খুব সহজ। এবং ইনইকুয়ালিটির ক্ষেত্রে অনেক শর্ট ট্রিকও আছে, মানে ইনইকুয়ালিটির ক্ষেত্রে বিশেষ করে অপশন টেস্ট করে অঙ্ক করা যায়, সেইগুলোও কিন্তু মানে ভালো করে দেখো। এবং এই জিনিসগুলো কিন্তু ওইভাবে, জানি না তোমরা শর্ট ট্রিক ওইরকম জানো কিনা, কিন্তু ওই পদ্ধতিগুলো দিয়ে কিন্তু এমসিকিউ করা যায় ইনইকুয়ালিটির ক্ষেত্রে, কিছু কিছু বেশ কিছু অঙ্ক করা যায়। ঠিক আছে? আর 9 10-এর ছাত্রছাত্রীদের বলবো যে ইনইকুয়ালিটি বা ইন্টিজার একটু পড়ে যাও, বিশেষ করে যোগ গুণ ভাগ, এই জিনিসগুলো, ডিভিশন অ্যালগোরিদম বা জিসিডি, গসাগু বা প্রাইম নাম্বার, এগুলো কিন্তু জানাটা দরকার। কারণ তুমি একজন শিক্ষক হতে যাচ্ছ, তার ফলে বা তোমাদের সব থেকে বড় ব্যাপার শিক্ষক হতে যাচ্ছ বলে না, তোমাদের এই জিনিসটা আরো অন্যান্য জায়গায় কাজে লাগবে, গ্রুপ থিওরিতে, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাতে, এগুলো সব কাজে লাগবে। ঠিক আছে? তাহলে এরপর আমরা নতুন অন্য কোনো একটা পোর্শন নিয়ে আলোচনা করবো এর পরের ভিডিওতে।